নৌকা গেছে যে পথে ধানের শীষ যাবে সেই পথে, বা নৌকা বা ধানের শীষ দুই সাপের এক বিষ। জিভ কেটে ফেলা হবে, এটা হচ্ছে সবচাইতে বেশি আলোচিত হয়েছে। যে আপনি এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা, কারণ আপনার অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে। প্রশ্ন উঠেছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না, টেনশনের জায়গাটা কোথায় সেটা বলছি। তার মানে জামাতের একটা ইস্যু আছে, যেহেতু বিএনপি পিআর পদ্ধতি মানে না, তার মানে ওইটাও একটু আনসলভড ইস্যু হিসেবে সামনে থাকবে। একই সাথে এনসিপি একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না। আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট হলো, কারণ অনেকদিন পর তারা তীব্র কণ্ঠে কোনো বক্তব্য দিলেন, কারণ বেশ কিছুদিন 5ই আগস্টের পর তাদের আমরা কোনো রকমের সাড়া পাচ্ছিলাম না। তার মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, স্পষ্ট। জামাত না চাইলে, এনসিপি না চাইলে, তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন, সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার? আমাদের সাথে আসাদুজ্জামান ফুয়াদ যুক্ত হয়েছেন, ব্যারিস্টার, তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমণাত্মক কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু এই ধরনের জিভ কেটে ফেলা, কল্লা কেটে ফেলা, করে ফেলা যখন নেতারা বলতে থাকেন, একই সাথে আমি জামাতের কথাও বলছি, মানে সকল ক্ষেত্রেই বলছি, সেটা আসলে আমাদের কি বার্তা দেয়? উস্কে দেয়, নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখবো? ধন্যবাদ। আমার মনে হয় যে হাবিব ভাই যেহেতু বিএনপির রাজনীতি করেন, আমি এটাকে দেখি হচ্ছে জিয়া পরিবারের কিন্তু একটা গুণ আছে। দেখবেন হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন তফাৎ করা হয়, তখন দেখবেন যে একটা গুণের কথা সবসময় বলা হয়, যে খালেদা জিয়া কথাবার্তায় খুব মার্জিত, চিৎকার করে কথা বলা, কাউকে আহত করে কথা বলা, তারপরে হচ্ছে কাউকে খোঁচা দেওয়া, উস্কানি দেওয়া, এ ধরনের কোনো কথা দেখবেন খালেদা জিয়া বলে না। তার অন্য দোষ ত্রুটি থাকতে পারে, সে প্রধানমন্ত্রী ছিল, সে ভালোভাবে দেশ চালাইছে পারছে কিনা, এগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, দলের চেয়ারপারসন। ঠিক একইভাবে দেখবেন তারেক রহমানের কোনো বক্তব্য দেখবেন মানে খুবই আক্রমণাত্মক না, কাউকে অসম্মান করা, অহেতুক কাউকে বকাঝকা করা। এবং যারা ইন্টারনালিও খালেদা জিয়া অথবা তারেক রহমানের সাথে মিট করেছেন, তারা সবাই এই দুজন লোকের ব্যাপারে এই কথাগুলো বলেন। আমি কারোর সাথে মিট করি নেই। একই রকম দেখবেন এরশাদকে আমরা স্বৈরাচার বলি না, এরশাদের ব্যাপারে অনেক বকাঝকা করি, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করি। এরশাদের সাথে যারা, অথবা জিএম কাদেরের সাথেও যারা নিজেরা খোলামেলা বসছেন, কথা বলেছেন, তারা সবাই বলেছেন তারা আচার আচরণে কিন্তু খুবই মানে ভদ্রচিত আর কি। টাইম ম্যানেজমেন্ট থেকে আরেকজনকে সম্মান দেয়া, এই জায়গাগুলো ছিল। জিয়া রহমানের কিন্তু এই গুণগুলো ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে ওই যে দলটা ওনারা করেন, ওই দলের নেতারাই তো বেস্ট এক্সাম্পল। এবং দেখেন গত কয়েক মাস আগে আমি পত্রিকায় দেখলাম যে সম্ভবত প্রথম আলো অথবা অন্য কোথায় তারেক রহমানকে একটা কার্টুন করা হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা মানে 1 থেকে 6 প্রতিদিন দেখতাম না খালেদা জিয়ার এরকম মুখটা বাঁকা করে যে কার্টুন করা হতো, শিশির ভট্টাচার্য করা হতো। আওয়ামী লীগ আমলে কিন্তু এই কার্টুন আমরা দেখি নাই, এগুলো কিন্তু ফ্যাসিবাদ নাই করে দিয়েছিল। তারেক রহমানকে কিন্তু আপনার এরকম মুখ টুক বড় টড়ো করে একটা বিশাল কার্টুন করলো কয়েক মাস আগে। এবং এটা নিয়ে কিন্তু দেখবেন যে অনলাইনে বেশ হুমকি আসছে। হুমকি আসার পরে কিন্তু তারেক রহমান নিজে স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে স্বাগত জানায় যে যারা রাজনীতি করবেন, যারা পাবলিক লাইফ মেনটেন করবেন, তাদেরকে হেয় করা, তাদেরকে নিয়ে হাসাহাসি করা, পলিটিক্যাল স্যাটায়ার বলতে যা বোঝায়, সেইটা করবার মতো অধিকার থাকতে হবে, এবং এটাকে উনি স্বাগত জানিয়েছেন। এখন সেই রকম একটা রাজনীতির নতুন বন্দোবস্ত যেখানে আমরা দেখবার জন্য স্বপ্ন দেখি, এবং এই গত অভ্যুত্থানে যেগুলো এসছে, এবং আমিও আপনার শোতে বিভিন্ন জায়গায় বলেছি যে, এবং সমালোচনা করেছি যে বিএনপির রাজনীতি নিয়ে আমার সিরিয়াস বিভিন্ন ইস্যুতে দ্বিমত আছে, কিন্তু তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে, স্লোগান হয়েছে, এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে। আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত 16 বছর আমরা যারা এই আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, হাবিব ভাই মজলুম মানুষ, বহুবার জেল খেটেছেন, এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, আমরা কিন্তু কেউ হাসিনাকেও এই ভাষায় কখনো কথা বলি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি ফৌজদারি ইনস্ট্রাকশন আকারে এগুলো দিয়েছেন, ব্যাপারটা না। এটা বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্যাল রেটরিকগুলো আছে, দেখে নেব, আয়, লাঠিসোঁটা, এই সেই, মানে এই কনফ্রন্টেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব, না এটা পাল্টায় ফেলবো? আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই, আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার। আর একজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার, যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না,
বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না। যেমন আপনারা সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না, এটা ঠিক হয়েছে কিনা, উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা, করেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু গালাগালি করা, বাপমা তুরে কথা বলা, ঐকমত্য কমিশনে দেখেন আমরা সপ্তাহ পর সপ্তাহ ওখানে মিটিং করেছি, বিএনপির পজিশনের অ্যাগেনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি, যৌক্তিকভাবে করেছি। সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই, ইসমাইল ভাইয়ের বাপমা তুরে তো আমাকে গালাগালি করতে হয়নি। ভদ্র ভাষায় সেখানে অনেক তর্ক এই জানে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স চাই। হয়তো হাবিব ভাই কোনো ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কে দেওয়ার জন্য এটা বলেন নাই, উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে, ছোট ছোট ছেলেমেয়েরা রাজনীতি করছে, তাদেরও দোষ আছে, আপনি কেন খোঁচা দিচ্ছেন? সিনিয়র পলিটিশিয়ান কিন্তু সিনিয়র পলিটিশিয়ানের সম্মানের জায়গাটা রাখতে হবে, তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন। হাবিব ভাইয়ের সাথে অনেক টকশোতে আমরা দ্বিমত করি না, প্রচুর দ্বিমত করেছি, কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয় না। আমি সেই জায়গাটাই বলছি, যেহেতু হাবিবুর রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন, বা তার দলের যে দুই সাপের এক বিষ কেন সেটা বলবে, কারণ আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে, সেটাই উনি তো বলছেন। এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো। আমরা তো 5 তারিখের পর থেকে মোটামুটি দুই দলকে মুদ্রার এপিট ওপিট যেমন বলতে দেখছি, নৌকা যেদিকে যাবে ধানের শীর্ষের দিকে যাবে সেটা বলতে শুনছি, দুই সাপের এক বিষ, মানে কেন, মানে এটা কেন, এটা কি মাইনাস? এটা তো এটা গণতন্ত্র। দেখেন, একটা হলো ব্যক্তিকে গালি দেওয়া, যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন, তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন, অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন, এইটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু দলের পলিটিক্সকে স্যাটায়ার করার তো রাইট থাকতে হবে, এটা তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টার রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন, আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে। আমাকে মানুষ গাইলাবে, আমাকে মানুষ অপছন্দ করবে, আমাকে মানুষ সমালোচনা করবে। এখন এই সমালোচনার ভাষাটা কত মার্জিত হতে পারে সেইটার এক্সপেকটেশনের আলোচনাটা আমরা করব, যে একটা রেসপন্সিবল পলিটিক্সের জায়গাতে আমরা সিরিয়াসলি এই আলোচনাটা আনতে পারি কিনা, যে ইস্যুর উপর কথা বলবো, দফার উপরে কথা বলবো। বিএনপির সমালোচনা কি, আপনি বিএনপির 31 দফা নিয়ে কথা বলেন, তারেক রহমানের বক্তব্য নিয়ে কথা বলেন, নেতা কর্মীদের সারা দেশের আচার আচরণ নিয়ে কথা বলেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু গালাগালি কেন করতে হবে? মানে ওই জায়গাটাতে আমাদের একটা সীমানা টানা দরকার, এবং এটা এমন জিনিস এটা আপনি আইন করেও করতে পারবেন না, এটা হচ্ছে চর্চার মধ্য দিয়ে, অভ্যাসের মধ্য দিয়ে একটা কালচার ডেভেলপ করতে হবে। কিন্তু এটার প্রসঙ্গটা যে জায়গাতে এসছে, আপনার কাছে সেই প্রশ্ন আমি রেখে যেতে চাই, আমি ফিরবো যে বিএনপি আওয়ামী লীগ একই, এই যে সারা দেশে রাজনৈতিক দলগুলো এই কথাটা বলার রাইট থাকতে হবে তো। হ্যাঁ, আমি আমাদেরকে আপনারা এবি পার্টিকে আপনারা জামাতের বি টিম বানাইছেন গত 5 বছর ধরে, তো সমস্যা কি? বানাইছে, আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি বি টিম না, সেটা প্রমাণ করবে নাকি এটার তীব্র প্রতিক্রিয়া আসবে সেটা আমি জানতে চাই। এটা বিএনপিকে প্রমাণ করতে হবে যে আমি বদলে যাওয়া দল, নিশ্চয়ই আমি 31 দফার দল, আমি এমন একটা দল যে আপনি আওয়ামী লীগের সাথে আমাকে মিলাইতে পারবেন না। এটা তাকে তার কাজ, আচরণ, আগামী দিনের গভর্নেন্স, শাসন দিয়ে তাকে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই হাবিব ভাইয়ের কাছে আমি জানতে চাই, সেই বদলে যাওয়াটা আওয়ামী লীগের কাছ থেকে আলাদা হতে পেরেছে কিনা বিএনপি। এর মধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি স্পষ্ট বলেছেন যদি হয় তাহলে যারা মৃত্যু বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন জুলাইয়ে, তাদের কবর থেকে তাদের জ্যান্ত করে নিয়ে আসতে হবে সরকারকে, তারা সেটি বলেছেন। খুবই বড় কথা বলে দিয়েছেন। আসলে কি হতে যাচ্ছে তাও নিশ্চয়ই এই শীর্ষ নেতাদের কাছ থেকে জানতে পারবো। কেন এই কথা আসছে, মানে কেন আওয়ামী লীগ এবং বিএনপি আলাদা? মোটা দাগে আমাকে 3টা পয়েন্ট বলেন। আওয়ামী লীগ আর বিএনপি আলাদা এই কারণে, প্রথম যদি আমি ধরি, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া কারোর বিরুদ্ধে বলেন না, এই যে এত তাকে শাস্তি দিল, আজ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের নাম উচ্চারণ করেনি। আওয়ামী লীগ এই যে ভোট বিহীন অবস্থায় একবার 153 বিনা ভোটে, তার 24 সালে রাতের ভোট কেটে নিয়েছে, এটা একটা ডিফারেন্স। বিএনপির সাথে ডিফারেন্স, বিএনপি আপনার এতে বিশ্বাস করে অর্থনীতিতে, ফ্রি অর্থনীতিতে। আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে, সমাজতন্ত্র, তারা ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ একটাও তারা মানে না। বিএনপি যা বলে তাই করে, আর আওয়ামী লীগ যা বলে তা করে না, এটা হলো বড় পার্থক্য। এখন আপনি আসেন যে আমি কেন কথাগুলি বলেছি। তারেক রহমান নিষ্পাপ একটা মানুষ লন্ডনে বসে আছেন, এখানে ঢাকা শহরে পুরনো ঢাকায় সোহাগ হত্যাকাণ্ড সংঘটিত হলো, 2টাই যুবদল।
এবং একদম ভাঙলি ব্যবসাকে কেন্দ্র করে। আমি রাতের বেলায় আমি তো খেয়াল করি না, আমি বাড়িতে এক ডিস্ট্রিক্ট জাজ আমার জয়েন্ট ডিস্ট্রিক্ট আমার পাশে গেছে, এক সাংবাদিক আছে, হঠাৎ করে ফেসবুকে দেখি যে স্লোগানের স্লোগান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তারেক রহমান, হাসিনা গেছে যে পথে, তারিক যাবে সে পথে, টিনের চালে কাউয়া, তারেক রহমান কী সব বাজে, চাঁদা ওঠে লন্ডনে চলে যায়, পল্টনে চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, এবং বিভিন্ন জায়গায় অফিস আদালতে আক্রমণ এবং অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছে। বিল্ডুর কেন, কারণ কি, কারণটা কি? ওই রাত্রিবেলায় তারপরেই মানে বিএনপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি রাতের ভয়ে আমার লোকজন হাত নিয়ে, ওই রাতের বেলায় আমি 2:30টায় এক সাংবাদিক আমার পাশে ছিল, সে তার পেজ থেকে আমি তাকে করলাম যে কী হয়েছে কি এখানে, বিএনপির এখন দায়টা কোথা থেকে আসলো। তারপর দিন তারেক রহমান উনি পরিষ্কার করে বললেন যে ঘটনা যেই ঘটাক তাকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে ধরে দিতে হবে, এবং কোনো বিএনপির আইনজীবীরা সেখানে তার পক্ষ নিতে পারবে না। তারপরও এই মাসুদ বলে ফেললো যে বিএনপিকে মাফ চাইতে হবে, তাহলে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হবে। কোন কারণটা কি? এই যে গেল। এখন দেখেন যে তারা যে কথাটা বললেন, মানে এইসব বাচ্চা ছেলেবেলাকে জিয়া রহমান কেটেছে খাল, এরশাদের লাঙ্গল, আওয়ামী লীগের কি একটা বিচ্ছিরি একটা কথা। এরাই বলেছে ম্যাডাম খালেদার শাড়ি কাকে দিবে, তারপর তার গহনা কাকে ভাগ করে নিচ্ছে। কোন বিনা অপরাধে এই কাজগুলো যদি বলে আমরা এত কষ্ট করার পর, এই দেখেন জয়দেবপুরে মারা গেল। আপনার কি মনে হয় না যে এগুলো আসলে যেটা ফাদবে বলছিলেন যেগুলো একটা রাজনৈতিক কথা, না আমি আজকে বলতেছি এই যে জয়দেবপুরে একজন সাংবাদিক গলাগড়ে হত্যা করলো, সারজিদ আলম পোস্ট দিয়ে দিল বিএনপিটা করেছে, তারপর তো এখন মামলা হয়েছে না। আমি আজকে বলতেছি গাজীপুরে আমি পরিষ্কার করে বলেছি যে 200 এক বিশ যারা নৌকার ধানের 201 তারকে দিব্যাটা কেটে দেয়। আমি সারজিদ আলমকে বলি নাই, আমি তো কাউকেই বলি নাই, যাকে যে বলবে তাকে। অথচ আমি কিন্তু ওই সময় আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তার নাম ধরে বলেছিলাম। এটা একটা গেল। এবং আমার পরশু দিনের একটা বক্তব্য, 10 তারিখে একটা বক্তব্য, চাটমোহরে আমাদের হাসান দাফেদ তুহিন কৃষিবিদ, তাকেও আমরা 2 থেকে সরিয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতো 3-এ দেওয়া হয়েছে। আমি জেলার আহ্বায়ক, তাকে বুঝি ওখানে দেওয়া হয়েছে। ওখানে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দৌড়ায় বেড়াচ্ছে, সে ধানসি করে। আমি দেখো চেয়ারম্যান সাহেব এখানে সরাসরি বলে দিয়েছেন আমাকে তার পক্ষে ইলেকশন করার জন্য, তুমি এগুলো করো না। আমি ঘরের মধ্যে জনসভা না, আমার কর্মী এবং একটা সম্মান দেওয়ার অনুষ্ঠান, আমি বললাম যে এত বছর আমরা নির্যাতিত হলাম, অত্যাচারিত হলাম, এবার যদি বিএনপির কোন নেতা আসে, যেই হোক না, যত নেতা আমি হইয়া যেই হোক না কেন, আমরা যদি বিএনপির নেতাকর্মীদেরকে বলি যে নৌকা তো নেই, যাই পারলে ভোট দিতে হবে, সেই নেতা বাড়িতে আসতে পারবে কিনা আমার সন্দেহ। কোন নেতা? বিএনপির নেতা। কার কারণে? বিএনপির কর্মীদের কারণে। বিএনপির কর্মীটা মানবে না, এত অত্যাচার মানবে না। এটাকে সারজিদ আলম বলে ফেললো আমি নাকি বলেছি যে জামাতে ভোট দিলে, লালবেলা ভোট দিলে তার হাত পা ভেঙে দেওয়া হবে, আর বিএনপি ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না। আমি আজকে আপনার অনুষ্ঠান থেকে বলছি 2টা, ওইটা আমি সারজিদ আলমের উদ্দেশ্যে বল নাই, ওইটার সারজিদ আলম আমার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে, এটা আমি বলছি এইটা যদি প্রত্যাহার না করে আমি কিন্তু মানহানি মামলা করবো। আমি তো তাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই, আর ওইটা তো অসত্য কথা। আমি আমার কর্মীদেরকে, আমার চেয়ারম্যান সাহেব যেহেতু 2 থেকে 3-এ নিয়ে গিয়ে দিয়েছেন, আমার সেই নেতা, কৃষক দলের নেতা, আন্দোলন সংগ্রামের সে সর্বাগ্যে ছিল, তার পক্ষে আমি কি বলতে পারবো না আমার কথা? আমার কর্মীদের বলতে পারবো না যে যদি বিএনপির ধানেশের বাইরে ভোট দিতে বলে কোন নেতা, সে কিন্তু কর্মীদের কাছ থেকে বাড়ি যেতে পারবে না। আমি জামাতের কথাও বলি না, জামাতের লোক ভোট দিতে ধানেশে দাঁড়িয়ে গেলে তাকেও মারতে চায়, কিছু করতে চায় না। এই যে বিকৃত, আমি আজ পর্যন্ত একটা কথা কোনো দিন আমি কিন্তু বললেন, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আজকে আপনি বললেন যে ভোট কোথায় দিবেন না, শহীদদের কবর থেকে উঠিয়ে নিয়ে আসা হবে। একা ওনারা দেশের মালিক, হতে দিবেন না কেন? এখন কতদিনই আপনাদের বিচার হবে, কতদিনই সংস্কার হবে আপনি বলেন? এই যে দেশটা কোথায় যাচ্ছে, দেশের অর্থনীতি কোথায় কোন দিকে যাচ্ছে। আজকে আমার কিন্তু আমি তাকে একসাথে আমার ভালো সম্পর্ক, সালুদ্দিন সাহেব বললেন যে আমরা এই খাদের কেনার থেকে আমাদের অর্থনীতি ঘুরে নিয়ে আসছে। আমি তো একমত না। তাই 1 বছর একটা ইনভেস্টমেন্ট আসে নাই, আমার নতুন কোনো প্রোডাকশন হচ্ছে না, তারা ঘুরে দাঁড়ালাম কোথা থেকে? রেমিটেন্স পাঠাচ্ছে। আমি কোনো ভারী যন্ত্রপাতি ইম্পোর্ট করছি না। ভারী যন্ত্র ইম্পোর্ট করলে আমার অবশ্যই রিজার্ভ কমে যেতে, এইটা তো উন্নতি না। তো এখন দেশটা যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দেশের উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা চাচ্ছে না, তারা তো স্পষ্ট বলেছে হবে না। তারা বললেই তো হবে না।
এই কথাটা কারা বলেছিল? আমরা সবাই মিলে 85 নির্বাচন করলে উপজেলা সব দল বল আমরা চেয়েছিলাম, বিএনপি, তারপরে জামাত সব আওয়ামী লীগ সহ ওই নির্বাচন ঠেকাতে আমরা পারিনি। 86 আওয়ামী লীগ নির্বাচন জামাতকে সাথে করে বিএনপি গেল না, নির্বাচন ঠেকাতে পারেনি। 88 বিএনপি জামাত আওয়ামী লীগ মিলে এর সাথে দল ছিল না, বল ছিল না, শিল্পী ছিল না, সাহিত্য ছিল না, গায়ক ছিল না, গায়িকা ছিল না, নায়ক ছিল না, নায়িকা ছিল না, তারপর আমরা সবাই মিলে ঠেকাতে পারিনি। 1996 সালে ম্যাডাম খালেদা যেটা ইতিহাসে নাম লেখা থেকে সন্ন্যাস করে শুধু তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংশোধন করার জন্য 15 নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনও জাতীয় পার্টি আওয়ামী লীগ জামাত মিলেও সেই নির্বাচন ঠেকাতে পারেনি। ম্যাডাম কিন্তু 30 তারিখে পদত্যাগ করে উনি সংবিধান তত্ত্বাবধায়ক সংশোধন করে যেটা ইতিহাসটা নাম লেখাতে সন্ন্যাস করে। 2014 সালে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গেছে, সব দল মিলে আমরা ঠেকাতে পারিনি। 2018 রাতের ভোট কেটে নিয়েছে, ঠেকাতে পারিনি। 2024 সালে আমাদের সব দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নির্বাচন করেছেন, ঠেকাতে পেরেছে। তাই বলি যে যতই বলি না কেন, এই নির্বাচন ঠেকাতে যদি কেউ আসে তফসিল ঘোষণা হয়ে গেলে জনপ্রতিরোধের সম্মুখীন হবে তারা। নির্বাচন ঠেকাতে প্রশ্নই ওঠে না। নির্বাচনের তারিখ দেওয়ার জনগণ রাস্তায় নেমে পড়তেন, তারা 70 বছর ভোট দিতে পারে না, তারা বারবার ভোট দিতে পারছে না। জন আকাঙ্ক্ষাকে আপনি তো একেবারে উড়াইয়ে দিবেন, এটা তো সম্ভব না। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয়? বলছেন যে নির্বাচনকে আপনারা ঠেকাতে পারবেন না, যদি হওয়ার কথা নির্বাচন তাহলে হবেই। আসলে এনসিপি যদি চায় নির্বাচন কি বিলম্বিত করতে পারে? না, একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক কিছু টেনশন তো আছে, সার্টেনলি, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা মোটা দাগে নির্বাচন পিছায় যাবে বলে এখন পর্যন্ত সেই আশঙ্কা আমি করছি না। রাজনীতিতে অনেক মেটাফোর আছে, আপনি যেটা বলছিলেন এর আগে, যে রাজনৈতিক দল নেতাগুলো অনেকগুলো জিনিস বলে, আসলে এটা মিন করে না, অথবা ধরেন নেগোশিয়েটিং টুল আছে। একটা বিষয় দেখেন যে বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের, এইটা একটা, আমরা যেভাবে একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না, 18 এবং 73 সালের নির্বাচন একতরফা করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে। এবারের নির্বাচনটা কিন্তু আপনার ফেয়ার নির্বাচন, সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই। তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির অ্যাগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে। বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে, তার বিদ্রোহী প্রার্থী। প্রত্যেক আসনে সিরিয়াস 130-35টা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে, এবং যারা ইকুয়ালি স্ট্রং, দুজনের মতো করে আর কি, লড়বার মতো। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন, কেউ ছিল না, 280 সিট পেয়ে গেলেন হুট করে, এটা বিএনপির কোনো দোষ না, বাট দিস ইজ এ রিয়ালিটি, এটা হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আবার দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যুজ আছে, যে আমরা এগুলো একমত হয়েছি, বাস্তবায়ন কিভাবে হবে। বাস্তবায়নের ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব করেছে, এটা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে। আমরা যারা বাকিরা আছে, আমরা অনেকেই এই প্রস্তাবের সাথে একমত না। আমরা বোধ করছি যেগুলো সবাই ইতিমধ্যে একমত হয়ে গেছি, সেটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? যেমন ধরেন, আমরা যদি সবাই ডিসাইড করলাম যে মেয়েদের আসন 50 থেকে 100-তে নিব, তো এটার জন্য আমি 2032 পর্যন্ত অপেক্ষা করব কেন? এটা 2026-এ কেন হবে না? আমরা যদি সবাই একমত হই যে মেয়েদেরকে ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, তো সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন? আমরা যদি সবাই একমত হয়ে যাই 2 টার্মের বেশি ক্ষমতায় কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেসব পরিবর্তন চাই, এটা দরকার, কিন্তু এখনই দরকার, এখনই হতে পারে। সেটা তো নির্বাচন হলে, আপনি যেটা বলছেন সেটা নির্বাচন হলে, প্রশ্ন উঠেছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না। না, টেনশনের জায়গাটা কোথায় সেটা বলছি। এখানে জামাতে ইসলাম বলছে পিআর পদ্ধতি নিয়ে তারা নির্বাচন, আরেকটা টেনশনের জায়গা, আন্দোলনে তারা নামবে। তার মানে জামাতের একটা ইস্যু আছে, যেহেতু বিএনপি পিআর পদ্ধতি মানে না, তার মানে ওইটাও একটা আনসলভড ইস্যু হিসেবে সামনে থাকবে। একই সাথে এনসিপি একেবারেই ফেব্রুয়ারিতে নির্বাচন মানে না। আজকে তাদের বক্তব্য পুরো স্পষ্ট হলো, কারণ অনেকদিন পর তারা তীব্র কণ্ঠে কোনো বক্তব্য দিলেন, কারণ বেশ কিছুদিন 5 আগস্টের পর তাদের আমরা কোনো রকমের সাড়া পাচ্ছিলাম না। তার মানে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, স্পষ্ট। জামাত না চাইলে, এনসিপি না চাইলে, তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপির বলছেন, সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার? মানে একটা তো বিষয় হইল যে সবাই গেলেও একটা একতরফা বিজয়ের সম্ভাবনা আছে, নির্বাচনটা একতরফাই হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। এরপরে টেনশনের জায়গাগুলো হচ্ছে যে দুটো আপনি বলেছেন, জামাত এবং চরমোনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় 2টা দল। তারা যদি পিআরের বিষয়ে খুবই স্ট্রংলি থাকে,
যে আমরা সংসদে পিআর চাই। উচ্চকক্ষ ধরেন হচ্ছে না, একটাই সংসদ যেমনি আছে এমনি, এখানে পিআর হবে। এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে, 3টা 4টা করে থোক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে, তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা, যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এইরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমন হইতে পারে, প্রফেসর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন, উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন, নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যাবেন। তাহলে এই টেনশনের জায়গাটা আছে, বাট আমি বোধ করছি এগুলো সমাধানযোগ্য। যেটা জামাত এবং চরমোনাই মানে চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে, এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য। স্যাক্রিফাইস করতে হবে, এখানে নেতৃত্ব দেখাইতে হবে, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে। কারণ বাকিরা জানা অর্জন করবে তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে সবচেয়ে বেশি সে লুজ করবে। কিন্তু নিশ্চয়ই, কিন্তু বিএনপিকে যে জায়গাতে এক ধরনের কোণঠাসা করে ফেলা হচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে যখন এইসব স্লোগান উঠছে এবং দেশব্যাপী যখন একটা জরিপ দেখানো হচ্ছে যে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, নানা জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব, নানা কিছু বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন বিএনপি ওই সুবিধাজনক জায়গায় থাকবে কিনা মানে জনগণের কাছে। আর আওয়ামী লীগ একই রকম, এটা বলা হচ্ছে এই কারণে। একটা জরিপ গতকাল করেছে ব্র্যাক, তাদের গবেষণা সংস্থা দিয়ে, সেখানে দেখা গেছে যে 5 আগস্টের পরে বিএনপির যেখানে জনপ্রিয়তা 14% বেশি ছিল, সেটা নেমে 2% নেমে 12% এখন। জামাত ইসলামের মানে ভোট দিবে 11% জামাত, 12% হচ্ছে বিএনপিকে। এবং এই যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বিএনপির ক্ষেত্রে, বলা হচ্ছে যে এই যে নানা ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নানা কিছু, এগুলো আসলে আওয়ামী লীগের দলীয় কর্মীরাও সবসময় করত। এই প্রেক্ষিতে বিএনপি এবং আওয়ামী লীগকে একই ঘরানার বলে এক ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অন্তত এই প্রসঙ্গটাকে আপনি মানে প্রতিবাদ করতে চান? এইটা যারাই জরিপ করেছে তাই যদি হয়, তাহলে তো এখন তো কারো নির্বাচনে না আসার তোর কথা বলো না, উচিত তো তাদের বিএনপিতে জনপ্রিয়তা নেই, তাই তো, জনপ্রিয়তা কমে গেছে। এই দেশে যতগুলি রাজনৈতিক দল আছে, আমি বলতে চাই সব দলের প্রতি সম্মান দেখিয়ে বলতে চাই, বিএনপির প্রতিষ্ঠা থেকে শহীদ জিয়া রহমান ধারাবাহিকভাবে কতগুলি কাজ করে গেছে, সে ক্ষমতা যেতে ছিল। আমরা একটা খাদ্য ঘাটতির দেশকে খাদ্যের সংসম্মতার জন্য বিদেশে চাল রপ্তানি শুরু করেছিল, গার্মেন্টস প্রতিষ্ঠা করে গেছেন, ম্যান পাওয়ার সৃষ্টি করে গেছেন, স্বাধীনতা পদক প্রবর্তন করেছেন, 21 পদক প্রবর্তন তার করার কথা না। তারপরে এই যে 900 বিদ্যালয় স্থাপন করে মানুষের লেখাপড়ার ব্যবস্থা করেছেন, বেগম খালেদা জিয়া 5,000 টাকা কিনে সুদ মাফ করেছেন, 10,000 টাকা কিনে সুদ মাফ করেছেন, খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করেছেন, উনি মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন, এই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আমি বলি এতগুলি কর্মকে আর কারোর আছে না, কিন্তু আপনি নিশ্চয়ই দীর্ঘ রাজনৈতিক জীবনে এটা দেখেছেন, এই দেশের মানুষ অনেক ভালো কাজ যত না মনে রাখে, একটুখানি খারাপ কাজ তার চেয়ে বেশি মনে রাখে। বলি জি, খারাপ করে বিএনপি ধরেন 1 কোটি কর্মী আছে, জি, 1 কোটি কর্মীর ভিতরে যারা দুষ্টমি করছে, করে নাই একেবারে না, মানে চাঁদাবাজিটা কি দুষ্টমি বলতে চান? অনেকে চাঁদাবাজি, শোনেন চাঁদাবাজির ব্যাপারটা কোনটা জানেন? ধরেন বাস স্ট্যান্ড ছিল বিএনপি, আওয়ামী লীগের দখলে, আওয়ামী লীগ চলে গেছে, বাসে সিরিয়াল কে দিবে? টেম্পো স্ট্যান্ড ছিল আওয়ামী লীগের দখলে, চলে গেছে। আওয়ামী লীগ একটা টেম্পো চালু করতে 10,000 টাকা নিত, এই আওয়ামী লীগ 1 টাকা দেওয়া লাগে না, সারাদিনে 20 টাকা দেওয়া লাগে। এটা কি চাঁদাবাজি? আওয়ামী লীগের লোকেরা বিএনপির ধরেন খাল বিল যেগুলি সরকার ডাকছিল সেগুলো নিয়ে জরুরি কেড়ে নিয়েছিল, তারা চলে গেছে, সরকারি ইজারা দিয়েই তারা নিচ্ছে। এই হাট বাজার গুলি, কিন্তু এর জন্য তো আওয়ামী লীগের মতো করে বলা হয় তারা এগুলো খারাপ করেছে বলে তাদের লিগেসি বিএনপি ধরে রাখবে। এখন ওই হাট বাজারগুলো পরিচালনা করতে সরকার ট্যাক্স দিতে হবে না? তো সেটা তো সরকার ডাক দেখেই তো তারা হাট বাজার পরিচালনা করতেছে। সরকার দেখে বিএনপি কে কাজ দিয়েছে হাট বাজার পরিচালনা সরকার না তো, এ কম্পিটিট হয়েছে, হাট বাজার কম্পিটিট হয়। জামাতও আমাদের কয়েকটা জামাতও পেয়েছে। আচ্ছা, আপনি ইজারা আপনি দিবেন 1 লাখ টাকা, কাদের কাছ থেকে পেয়েছে? সরকারের কাছ থেকে। সরকারের কাছ থেকে নিয়েছে। হয়তো একটা হাট ধরেন আপনি রাখলেন 2 কোটি, আমি রাখলাম 2 কোটি 5 লাখ, আমি তো পাবো। সরকারের ঘাটে বেজি আমি দিলাম, এর বাইরে
এর বাইরে কিছু জায়গায় আছে, ধরেন আপনি ধরেন চাঁদাবাজি কোনটা, আপনি একটা বাড়ি বানাচ্ছেন, সেখানে দিয়ে দিলাম, বলে আমাকে 5 লাখ টাকা না দিয়ে বাড়ি বানাতে দেবো না। আপনারা জমি কিনছেন, সেই জমি দখল দিচ্ছেন, আমাকে 2 লাখ টাকা জমি দখল দেবো না, সেইগুলি চাঁদাবাজি। এগুলির সংখ্যা সেগুলো করছে না, সেগুলো তো করছে, এগুলি খুব কম, ওইগুলি হচ্ছে বেশি। আমার জায়গা ছিল, আমি সেখানে গিয়েছি। এবার আপনি আসেন বিএনপি জামাতদের, আমি বলছি, আমি শেষ করি, খুব অল্প কথা শেষ করি, যেটা আজকে কথা আওয়ামী লীগ ক্ষমতা থেকে নির্বাচন যে কথাটা আপনি বলছেন, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, জোর করার কোনো সুযোগ নেই, কিন্তু তা না থাকা অবস্থাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এইটা তো আপনার আমাদের ওই কি অবস্থা, আমরা তো বাড়ি করে থাকতে পারি না। আরে ভাই, আমাদের তো বিএনপির জনভার কমে গেছে, তো আমাদের ছেলেরা যুবদল ছাত্রদল ছেলে বিয়ে করতে পারে নাই, তারা বউ বাচ্চার কাছে যেতে পারে নাই, আমাদের জনভার মিনিমাম 5% জনভার আমাদের কমে গেছে। এত অত্যাচার নিজের সহ্য করেছে, কিছু ছেলে দুষ্টাম যারা করতেছে তাদের তো বহিষ্কার করতেছে। এবং আমি বলি আমি শেষ করে দিই, যদি আপনি বলেন আমার ভাই ফুয়াদ যেটা বললেন, তাহলে কত বছর আমরা অপেক্ষা করব জামাত এনসিপিকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে, বিএনপির কাছাকাছি নিয়ে আসতে আমরা অপেক্ষা করব। আর আমি বলছি, যতদিন যাবে জামাতে জনপ্রিয়তা আরো কমবে, এনসিপি জনপ্রিয়তা আরো কমবে যাবে। অনেক ধন্যবাদ। কারণ ইতিমধ্যে জামাত চাঁদাবাজি শুরু করেছে, ব্যাংক দখল তো আগেই করেছে। ফুয়াদ ভাই, শেষ মুহূর্তে জানতে চাই যে এই দ্বন্দ্ব থেকে বিএনপিকে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য বিএনপির জন্য আপনার কিছু বলার আছে কিনা? শুধু বিএনপি না, পলিটিক্যাল কালচারের অংশ হিসাবে মোটা দাগে রাজনৈতিক দলগুলোকে 3টা জায়গায় সংস্কার করতে হবে। আমরা যদি সবসময় দেখবেন যে অন্যের সংস্কার, রাষ্ট্রের সংস্কার, সরকারের সংস্কার নিয়ে কথা বলি, নিজেদের সংস্কার নিয়ে কম কথা বলি। 3টা জায়গায় মোটা দাগে দরকার। একটা হচ্ছে যে দলে নেতা কিভাবে নির্বাচিত হবে, একদম তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত, চেয়ারপারসন পর্যন্ত সব দলে। আর দুইটা পরপর। দ্বিতীয়ত হচ্ছে দলের আয় ব্যয়ের উৎস কি, টাকা কিভাবে ওঠে, কিভাবে যায়, খরচ হয়। আর থার্ড হচ্ছে দলের বিরুদ্ধে, দলের মতামতের বিরুদ্ধে, দলের নেতাদের বিরুদ্ধে দলীয় ফোরামে এবং দলের বাইরে কথা বলার স্বাধীনতা, গণতান্ত্রিক জায়গা থাকতে হবে। এইটা না থাকলে বাইরে এই প্ল্যাটফর্মগুলো দিয়ে সংস্কার করা সম্ভব হবে না। এই নির্বাচন ঠিক সময় হলে আসলে কোন রাজনৈতিক দল খুশি এবং কোন রাজনৈতিক দল আসলে এটাকে ঠিকভাবে নিচ্ছে না, সেই আলোচনায় যেতে চায়। এবং শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে এই রাজনৈতিক দলগুলোর অনৈক্য কি এই নির্বাচনকে আরও শঙ্কায় ফেলতে পারে কিনা, সেটাও কিন্তু আমাদের কাছে প্রশ্ন। আমরা সেই প্রশ্ন নিয়ে অতিথিদের কাছে যেতে চাই। আলোচনা আসলে যতখানি আনন্দ বার্তা ফেব্রুয়ারিতে নির্বাচনে হওয়ার কথা ছিল, ততখানি আনন্দ রাজনৈতিক অঙ্গনে আপনি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, আজকে তো দেখতে পেলাম। আজকে যে বিজয় র্যালিতে, বিএনপির তো বিশাল একটা র্যালি, তাতে আমার তো মনে হলো যে একটা বেশ উৎসব মেজাজ, এবং তারেক রহমানের বক্তব্য সেটা প্রতিফলন ঘটল। তো সেই উৎসবের আবহাওয়াতে মানে যেহেতু রাজনৈতিক দলের একটা বড় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে নেই, সেই কারণে মানে বাকিদের ক্ষেত্রে এতটা বোঝা যাচ্ছে না, বাকিদের একটু মুখ শুকনো বোঝা যাচ্ছে যে তাদের দাবি পূরণ হয়নি। তবে শেষ পর্যন্ত আমার ধারণা যে এই নির্বাচন থেকে দূরে থাকার বাস্তবতা এখন আর নেই। কারণ জামাত যতই, এটা হলো হয়তো বার্গেনিং পয়েন্ট, মানে ক্ষমতায় আসার জন্য এক ধরনের বিএনপি ক্ষমতাসীন এরকম একটা প্রতিপন্ন করে তারা আরেকটা আবহাওয়া গড়ে তোলার চেষ্টা করবে। সুতরাং যতই গাইগুই করুক না কেন, আলটিমেটলি নির্বাচনের এটা থামানো সম্ভব হবে না। তবে আমি যেটা বলবো, এই রমজানের আগে না বলা উচিত ছিল ডিসেম্বরের মধ্যেই, সেটা আরও ভালো হতো। কারণ এত লম্বা সময় নেওয়াটা, কারণ ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আর সময় যত এগুলি বাড়লে মানে ইন্টারিম গভর্নমেন্টের অনেক বেশি জটিলতাও বাড়তে থাকে। সেই মানে জটিলতার অনেকগুলো ধরন আমরা দেখছি, দাবি দাওয়া বাড়তে থাকবে নানান পেশাজীবী, বিভিন্ন সমাজের নানান স্তরের মধ্যে, এবং রাজনৈতিক দলগুলোও তো ক্ষমতায় আসার জন্য এক ধরনের প্রতিযোগিতা করবে। ফলে এক ধরনের বৈরিতা থাকবে। এবং এই কারণে আমি দেখলাম যে তারেক রহমানের একটা বক্তব্য যে মুখ দেখা দেখি বন্ধ হয় এমন জন্য পরিস্থিতি তৈরি না হয়, এটাও একটা বার্তা। যে এখন পর্যন্ত কোলাকুলি আমরা দেখলাম গতকালকে মানিক মিয়া অ্যাভিনিউতে, কিন্তু সেখানেও একটা অনুপস্থিত অনেক সিনিয়র নেতার, বিশেষ করে বাম গণতান্ত্রিক জোট, তাদেরকে দেখলাম না। ডক্টর কামাল হোসেন, ওনাকে দেখলাম না। মুজাহিদুল ইসলাম সেলিম, তাদের উপস্থিতিটা দরকার ছিল, কারণ সেই ক্ষেত্রে আমার খণ্ডিত মনে হয়েছে। ফলে এখন নির্বাচনটা কতখানি
মানে খুব উৎসবমুখর হবে কিনা, মানে অর্থাৎ আমরা যদি পুরনো আমলে ফিরে যাই সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়টায়, ওইটা বোধহয় আর হবে না। কারণ বড় একটা শক্তি আওয়ামী লীগ নেই মাঠে, এই জায়গাটা পূরণ করতে পারবে না। জামাত যতই চেষ্টা করুক না কেন, তারা যেহেতু একটা বিশেষ রাজনৈতিক দল, সুতরাং এমনি গণতান্ত্রিক আবহে যেই রাজনৈতিক দলগুলো আগে ক্রিয়াশীল আমরা দেখতাম, সেটা তো বহুকাল দেখি না। 15 বছর আগের স্মৃতিটা যদি আমরা নিয়ে আসি, তখন আমরা দেখতাম। তো সেইটা কিন্তু অনুপস্থিত থাকবেই। ফলে যতই বিএনপির একটা উৎসব থাকবে, সেটা এক ধরনের একতরফা থাকবে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো অতটা একতরফা হবে না, কিন্তু খুবই অংশগ্রহণমূলক হবে, খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে আমার কাছে এখন পর্যন্ত হয় না। তবে রাজনীতির কিন্তু গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে জামাত যথেষ্ট শক্তিশালী হয়ে যাচ্ছে। ফলে তাদের উত্থানটা যদি সামনে চলে আসে, তখন আবার অন্যরকম একটা রাজনৈতিক আবহাওয়াটা দেখা যাবে, যেটা আমরা অতীতে দেখি নাই। এই পয়েন্টটা নিতে চাই আমি। মাসুদ কামাল আমাদের সাথে আছেন, যে জামাতের উত্থানটা আসলে তৃণমূলের পর্যায়ে অনেক বেশি হচ্ছে কিনা এবং রাজনীতির গতিপথ পরিবর্তন হতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। যেমন তেমন এই প্রশ্নকে সামনে রেখে বা এই আশাতেও হতে পারে জামাতে ইসলাম হয়তো মনে করে যে আরও দিন গেলে তারা আরও বেশি শক্ত হয়ে এখানে বসতে পারবে, আরও বেশি বিএনপি অনেক দুর্নাম কামিয়ে ফেলবে, আবার আওয়ামী লীগও মাঠে নাই, কাজে তাদের একটা অবস্থান তৈরি হওয়ার সম্ভাবনার জায়গা সামনে আছে এবং তারা কিন্তু স্পষ্ট মনে করে যে সরকার গঠনের মতো তাদের অবস্থান। আপনার কি মনে হয় আসলে সেই জায়গাটা তৈরি হবে নির্বাচনের আগে? না, তারা যেটা মনে করে এটা তারা মনে করে। আমরা ছোটোবেলায় দেখতাম, বুঝছেন, ওই পরীক্ষার আগে যখন প্রিপারেশন ঠিকঠাক মতো না হইতো, তখন বলতাম যে পরীক্ষার ওই 7 দিন পিছিয়ে যেত, এরপরে আমি এমন প্রিপারেশন নিতাম যে হায়েস্ট মার্কটা আমি পাইতাম। যদি 7 দিন পিছিয়েও যেত, আমি যা পাবার তাই পাইতাম। ওই 7 দিনে কিছু হয় না রে ভাই। এই ভোট 7 দিনে হয় না, 3 মাসে হয় না। 3 মাস পিছাইলেই ভোটের হাওয়া চেঞ্জ হয়ে যায় না। আমি অনেককে দেখেছি। আমি আমার খুব ক্লোজ লাইন বলি আপনাকে, সে তার এলাকায় বিএনপি চাঁদাবাজি করতেছে, সে বলতেছে এইবার বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমি বলছি কেন পারবে না? ওই কি দেখুন আমাদের এখানে বিএনপি কীরকম চাঁদাবাজি করতেছে, পোলাপান এই যে ছাত্র দল যুব দল করতেছে, বিএনপি এর লোককে ভোট দিবে না। আমি কি তুমি কী করবা? আমিও বিএনপিকে ভোট দেবো না। আমি ভেরি গুড, তাহলে কাকে দিবা? আর কথা বলতে পারে না, কারণ কাকে দেবে সে আর বলতে পারে না। তখন যখন তার কাছে বিকল্প হিসেবে জামাত আসে, তখন সে আর বলতে পারে না। বাংলাদেশের জামাতের এটাই ইমেজ। এই ইমেজটা শুনতে খারাপ শোনা যেতে পারে। অনেকে বলে জামাতের এত লোক হয়েছে, আবার একজন লোক আমাকে এটাও বলছে জামাতের এত লোক হওয়ার মানে হলো গিয়া জামাতের সারা দেশে যত ভোট আছে সবগুলো এইগুলি, এই কটাই তাদের ভোট। তো এটি হলো রিয়েলিটি ভাই। মিটিং কত বড় হয় এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে সাধারণ মানুষের মধ্যে তাদের জনসমর্থন কি পরিমাণ আছে। জামাতের নামে আমি আজকে একটা কথা বলেছেন, তারা বলেছেন সংস্কার, বিচার, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হলে তারা মানবেন না, তারা আন্দোলনে যাবেন। এখন সংস্কার, বিচার সবগুলোই আসলে দীর্ঘমেয়াদী ঘটনা। দেখেন, ওনারা যদি না মানেন নির্বাচন, এটা কিন্তু সরকারের জন্য বিব্রতকর। বিব্রতকর এই কারণে যে জামাতও যদি ইলেকশনে না যায়, এই সরকার বহুত বেকায়দায় পড়ে যাবে এবং বিএনপিও বেকায়দায় পড়ে যাবে। কারণ আওয়ামী লীগ নাই, একতরফা আওয়ামী লীগ নাই, জামাতও নাই, তাহলে বিএনপি ইলেকশন করবে কার সঙ্গে? এনসিপির সঙ্গে? তো এটা ভাই কোনো বাস্তব পরিস্থিতি না। বাংলাদেশের ইলেকশনে আসলে 12টা বাজে গেছে। আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক বলতেছেন কিন্তু ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন, উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কি বুঝে বলছেন আমি জানি না, উনি ইতিহাসও বুঝেন কিনা জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কিনা আমি জানি না। একটা নির্বাচন হতে যাচ্ছে, আপনি একটা কথা মাথায় রেখেন, বাংলাদেশে মিনিমাম 1 কোটি ভোটার আছে, মিনিমাম 1 কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন? আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন? একটা নির্বাচন যে আপনি করবেন, সেই নির্বাচন এর বিপুল নির্বাচনটা আপনি কার জন্য করবেন? পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য? নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয়, আজকে এসি বলেছেন সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান। যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয়, তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে, তাহলে এটা নির্বাচন হলো। এবং এই নির্বাচনটা বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট, এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা। সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না, আমি বুঝতে পারি না। কারণ 2014 নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছিল।
ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো, খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো? তো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনূস সাহেব এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি করে ফেলাবেন। কিন্তু কেন করবেন ভাই? কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে, তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে? এটা তো আমি বলতে পারবো না। আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নাই, ওই ঝামেলা আমার ফেলান কেন? ওটা ইউনূস সাহেব বুঝবে, উনি কী কারণে করছেন, কী করছেন না করছেন উনি বুঝবে। এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে, এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না, ওটা কিন্তু ওটা হবে না। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে। এটা উনি মানবে? যে ক্ষমতা থাকে সে মানে? আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে, ওরা টাকা খাইয়া করছে, বিএনপি তাদের টাকা দিচ্ছে, জামাত তাদের টাকা দিচ্ছে বলছে। এখন কে টাকা দিচ্ছে? এখন আওয়ামী লীগ টাকা দিচ্ছে। তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি বিরোধী দল থেকে মাল খায়? ভাই এইগুলো জানেন, শোনেন বিষয়টা হলো কি, ওই যে বলে না যে লাও সেই কদু, আসলে ওইটাই। মানে মুখে বলতেছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কেউ বলতে পারছে না। আপনি এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট দিব। ইজ ইট ডেমোক্রেসি? এখন জনগণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি। তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান, যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে 16 বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন। আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন? সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনো জানা নাই। যে মাসুদ কামাল যে কথাগুলি বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটাররা কই যাবে, মানে তারা কাকে ভোট দিবে, যে সংকটটা আমরা দেখেছি আওয়ামী লীগের 18 নির্বাচন 24 নির্বাচনে, যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই কারণ তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। হ্যাঁ, এবং আওয়ামী লীগ থেকে যারা দাঁড়িয়েছে তাদের জিতে যাবে জেনে তাদের ওপর দিতে যায় নাই। ওরকম প্রেক্ষিত তৈরি হবে এবার আপনার মনে হয়? দেখেন, এটা এখন খেলতে থাকবে। মানে জামাত নিশ্চিত হওয়ার জন্য এনসিপি আর একটু সময় নেওয়ার জন্য তাদেরকে হয়তো 2027-28 পর্যন্ত ইউনূস সাহেবকে রেখে সেটা দেশের যে অবস্থায় হোক না কেন তারা হয়তো চাইবে যে তাদের অবস্থানটা আরও ভালো হোক, এবং সত্যিকার অর্থে তাদের অবস্থা ভালো হচ্ছে। এনসিপি না, মানে জামাতের। তো জামাতের জন্য এইটা একটু আর্লিটা মানে একটু তাদের জন্য কঠিন হয়েছে। কঠিন হলেও মানে পরিস্থিতিটা কিন্তু বদলে গেছে, মানে আগের অবস্থায় নেই। কিন্তু এখন কথা হলো যে কোন রাজনৈতিক দল আসবে না আসবে। যেমন আগে এটা শেখ হাসিনার সময় আমরা এটি শুনতাম, কে আসবে না আসবে এটার ব্যাপার নির্বাচন কমিশনের ব্যাপার না, নির্বাচন কমিশনের ব্যাপার না, সরকারেরও ব্যাপার না। কিন্তু একটা ব্যাপার আছে, আপনার তো কাঠামো ছিল না, আপনি নির্বাচনটা কে করবে? ডক্টর ইউনূস, আমি মনে করি যে এই কাঠামোতেও ওনার অধীনে নির্বাচনটা হওয়া উচিত না, কারণ এই সরকার বিতর্কিত হয়েছে, এখনও 2 জন উপদেষ্টা আছে, তার এটা আরও ক্লিয়ার করার দরকার ছিল। ফলে মানে একটা যদি তত্ত্বাবধায়ক সরকার আসে সেই কাঠামোর অধীনেই নির্বাচনটা হবে, সেখানে কাউকে পা ধরে আনতে যাবে না। এখন ধরেন আমি নির্বাচনটাকে মানে ওই যে 1 কোটি ভোটার আওয়ামী লীগের, তো সেটার জন্য কি এখন এখান থেকে কি প্লেন ভাড়া করে দিল্লিতে যে শেখ হাসিনাকে রিকোয়েস্ট করবে? সেটা কি মানে বর্তমান রাজনীতি বাস্তবতা সেটা কি অ্যালাউ করে না? তিনি হচ্ছেন একটা হত্যা মামলার মূল আসামি। তাহলে কে বিকল্প? কোনো আওয়ামী লীগ তো তাকে রিপ্রেজেন্ট করেনি যে না ঠিক আছে আব্দুল হামিদ আর সেলিনা হায়াত আইবি নেতৃত্ব করে দিলাম, আচ্ছা ওদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, বা তারা কোনো উদ্যোগ নেবে, তেমনও তো দেখা যাচ্ছে না। তাহলে কি করবে? তাহলে যেটা করবে তত্ত্বাবধায়ক সরকার একটা হোক, নিউট্রাল নির্বাচন কমিশন থাকুক। ভাই আপনার ইচ্ছা হলে আপনি যান ইলেকশনে, না হলে যান, কাউরে হাতে পায়ে ধরে ওই পার্টিসিপেশনটা। কিন্তু এই সরকার যদি বলে যে যার ইচ্ছা যান, তাতে এই সরকারের ক্ষেত্রে কি অসুবিধা? না, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে সরকারটা ঠিক থাকতে হবে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। ইউনূস সাহেবও করতে পারতেন, কিন্তু ইউনূস সাহেবের ঘর তাহলে খালি করতে হবে, খালি করে এটা রিয়েল একটা নিউট্রাল গভর্নমেন্ট করতে হবে। যেটা কিন্তু বলা হচ্ছে যে উপদেষ্টাদের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা নাই। কি সম্পর্ক নাই? 100% আছে, অবশ্যই আছে। স্বয়ং ডক্টর ইউনূসেরই আছে, ডক্টর ইউনূসেরই আছে, কারণ তার আশীর্বাদ না পাইলে এই ধরনের 2 জন উপদেষ্টা থাকে কি করে? সারা দেশে এই যে এনসিপির যে প্রোটোকল আমরা দেখলাম, মানে পুরো বাহিনী, নিরাপত্তা বাহিনীর সমস্ত
পোর্শনগুলো দিয়ে যেভাবে মিছিল মিটিংগুলি করে, এটা তো নজিরবিহীন। এটা তো একটা সরকারি দল যেভাবে করে, শেখ হাসিনার সময় আওয়ামী লীগ যেভাবে করছে ঠিক সেইভাবেই এনসিপি করছে। এটার জন্য ডক্টর ইউনূসের সরাসরি দায় আছে, এবং এটা কেউ হয়তো জবাব চাচ্ছে না, কারণ বিএনপি একটু নমনীয় হচ্ছে যে তারা মনে করে যে আচ্ছা যাই হয়েছে, নির্বাচনটা হোক, তখন বোঝা যাবে ওই মাঠে। তো এইটাও করা উচিত হয়নি ডক্টর ইউনূসের। যতটুক তার দায় দায়িত্ব তো তার, মানে এখন যদি বলেন যে না আমি তো এগুলি করি না, কিন্তু না, আপনার সময় আপনার গভর্নমেন্টের অধীনেই তো কিন্তু আজকে আসলে বিএনপির বিজয় মিছিল কি আপনার কাছে সেটা বার্তা দিচ্ছে যে এই আন্দোলনে আসার বিষয়ে, নির্বাচনে আসার বিষয়ে বিএনপির সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে, বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না, এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না। দেখছি না, তারা এটাকে মানে পাত্তা দিচ্ছে না। মানে এখন ওই মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে ইয়ে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। এখন সমস্ত ডিসি, এসপি, ওসি সব তারা বিএনপি। তো সুতরাং এখন এইগুলি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর। তো এই জন্য ওই 2-4 মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্ট্রাকল, সেটা তারা মনে করছে না। আর আমি বলি কি যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানো দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তা নাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি, একটা সেট, তারপরে নির্বাচন হোক, যার খুশি সে অংশ নিক, যার খুশি সে অংশ নিক না। কিন্তু আগের অবস্থাটা কী ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার, কিন্তু তারপরও সে আনে নাই, যার কারণেই তো আজকের এই পরিণতি, রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি, প্রডিউস করি, দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না তার সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম 71-এর কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না তাদের কোনো ভুল নাই, সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে, তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না। এটা সংবিধানে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার খুশি সে নির্বাচন করবে না। এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে। প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না আমার এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এইটা চলতে পারে না। মাসুদ কামাল, যে প্রসঙ্গটি আসছে মোস্তফা ফিরোজও প্রথমেও সেটা বললেন, এবং আজকে যেটা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন একটা সংবাদ সম্মেলনে যে এই নির্বাচনটা আসলে 3 মাসেই করা সম্ভব, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তারা দেখতে পাচ্ছেন তাতে তাদের মনে হচ্ছে যে নির্বাচনটা যে কোনো সময় করার মতো পরিস্থিতি বাংলাদেশের তৈরি আছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যা দেখছি সাধারণ জনগণ হিসেবে, তাতে নির্বাচন, এত বড় একটা জাতীয় নির্বাচন এত বছর পর করার জন্য আসলে আপনি মনে করেন যে সম্ভব? এটা আসলে এখনকার পরিস্থিতি সম্ভব? কেন সম্ভব হবে না? নির্বাচন তো মনে করেন 1 মাস জুড়ে হবে না, তাই না? নির্বাচনের সময় যদি আমি মনে করি যে পুলিশ অপ্রতুল, আর্মি তো এখনই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে না? আচ্ছা, তো আর্মিকে আপনি ডেপ্লয় করবেন, আর্মি এই কাজ করতে পারবে না। আর্মি তো দেশের নানা রকম আপনার নানা রকম দুর্ঘটনা, দুর্বিপাকে তো আসে মাঠে, আসে না? তো আমাদের জন্য এর চেয়ে বড় কি আছে, ঘটনার কি আছে? এই ঘটনা তো আসবে, মাঠে নামবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে। তাদের কাজ তো ভোটারকে না ভোট দেওয়ানো না, তাদের কাজ হলো ভোট প্রদানের ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় সেটাকে আটকাবে। কেউ দুর্নীতি করলে, কেউ সমস্যা করলে, সন্ত্রাসী করলে সেটা আটকাবে। তো আমি তো কোনো প্রবলেম দেখি না। নির্বাচন হওয়া সম্ভব, 3 মাসে হওয়া সম্ভব। আমি তো শুরুর থেকেই বলতেছি নির্বাচন হওয়া উচিত ছিল অক্টোবর থেকে, সেখান থেকে আপনি দিলেন ডিসেম্বরে, বিএনপি নিল ডিসেম্বরে, ঠিক আছে, ডিসেম্বরে মানা যায়। ফেব্রুয়ারি নির্বাচন তো ভালো হবে না, ফেব্রুয়ারির সময়টা খুব সুইটেবল টাইম না, কারণ ফেব্রুয়ারির কদিন পরেই হবে আপনার রোজা, এবং বাংলাদেশের রোজার সময় দ্রব্যমূল্য নিয়ে একটা ক্যাচাল বাজেই, সবসময় বাজে। নতুন গভর্নমেন্ট দায়িত্ব নিয়েই ওই ক্যাচালের মধ্যে পড়বে। এটাও একটা ইন্টেনশনালি হইতে পারে যে নতুন যারা গভর্নমেন্ট আসবে তাদেরকে এরা বুঝাইলো তুই ক্ষমতায় যেতে চাস, দেখ কেমন লাগে, এটা বুঝাই দিল আর কি। এটা হইতে পারে, কিন্তু বিএনপির উচিত ছিল কোনো অবস্থাতে ডিসেম্বর থেকে 1 দিন পরে না যাওয়া।
বিএনপি কী কারণে গেছে জানি না, বিএনপি মনে করছে যে কোনো মতো এখানে চেয়ারে বসলে যে আনন্দ আর আনন্দ, ওই আনন্দের আশায় গেছে আর কি। আর যা কিছু করে সব মানে খালি ইলেকশনটা আমাদের দাও, ফেব্রুয়ারিতে দাও, ভালো হচ্ছে না এটা, কিন্তু এটা আরও আগে হওয়া হচ্ছিল। কিন্তু যে সবাই মিলে যে নির্বাচনের কথা বলছে, আগের কথা বলছেন, কিন্তু ফেব্রুয়ারিতেও আপনারা বলছেন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রেও অন্য রাজনৈতিক দলগুলো, এনসিপিকে আমরা তুলনামূলকভাবে এক পাশে আমরা এখন দেখতে পাচ্ছি, তারা এখন মূল ক্রীড়নকের ভূমিকায় দেখতে পাচ্ছি না। এনসিপি যে অবস্থানে এসে দাঁড়িয়েছে, এনসিপি কিন্তু বারবার বলছিল যে তারা কোনোভাবেই এই সংস্কার ছাড়া, বিচার ছাড়া সেই নির্বাচন তারা চায় না, কিন্তু তাদের আমরা খুবই যে কঠোর একটা প্রতিক্রিয়া দেখেছি তাও না। আপনার কি মনে হয় যে এনসিপি আসলে পুরো এই ঘটনার থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে বা গুটিয়ে নেওয়ার অবস্থা? গুটিয়ে নিচ্ছে না, এনসিপি জানেন কি, এনসিপি স্তব্ধ হয়ে গেছে আর কি। স্তব্ধ হয়ে যাওয়া মানে তারা বোঝার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূস আমাদেরকে এই রাজনীতিতে আনলো, সে কি আমাদেরকে ত্যাগ করলো, পোল্ট্রি মারলো, সে কি পোল্ট্রি মারলো, সে এটা কী করতেছে। আমাকে তো তাদের কাছে আশা ছিল যে যতদিন সম্ভব আপনি থাকেন। দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এনসিপি এবং জামাতের মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করেন। এরা হয়েছে কি, এরা তো ক্ষমতা আসতে পারবে না ভাই, যে যত কথা বলো 3 মাস 6 মাস 3 বছর করেন আপনি, এরা ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে মানুষ এখন এদেরকে ভোট দেওয়ার মতো অবস্থা আসে নাই, মানে ক্ষমতা পাঠানোর মতো অবস্থা আসে নাই। তাহলে এরা কি করবে? এরা এখন যে অবস্থা আছে, এখন কিন্তু এরা ক্ষমতার স্বাদ ভালোভাবেই নিচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় নিচ্ছে, আমার তো নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। তা না হলে কালকে টিএসসিতে ওই যুদ্ধাপরাধীদের ছবি টাঙানোর সাহস তারা করতো না। ওই কারণে ক্ষমতার স্বাদ দিচ্ছে। এখন যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ক্ষমতায় আসে, এই স্বাদ নিতে পারবে না তো। যত জায়গায় যত কিছু আছে থাকবে। জামাতের লোক কয় জায়গায় মানে ইউনিভার্সিটি ভিসি আছে, ভিসি থাকবে। ঢাকা ইউনিভার্সিটি ভিসি থাকবে নাকি? থাকবে না তো, দেখেন আপনি, থাকবে না। এই ঢাকা ইউনিভার্সিটি ভিসি মার্চিয়ারে পাবেন না খুঁজার, এটা রিয়েলিটি। এদের ধরে আনছে, এই এখানে আনছে, এখানে বাসাচ্ছে, এগুলো একটাও থাকবে না। এনসিপি যেমন এখন দাপটের সঙ্গে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারে না, কিন্তু এনসিপি লোকজন ঢুকতে পারে, বৈষম্যবিরোধী লোকজন ঢুকতে পারে। এরা ঢুকে ওখানে কী করে যাতে এটা কেউ প্রকাশ না করে, এই জন্য অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হয়ে গেছে, যে ওটা কেউ যাতে না দেখে। বা এগুলো আমরা বুঝি না নাকি? সবই তো উন্নয়নের জন্য, তো এগুলো যখন থাকবে না তো, যেখানে যায় তারা যেরকম প্রোটেকশন পায় গভর্নমেন্টের কাছ থেকে, নতুন গভর্নমেন্ট আসলে পাবে প্রোটেকশন। সেই ক্ষমতার স্বাদ শুধু জামাত পাচ্ছে নাকি এনসিপি? আসলে জামাতও পাচ্ছে, এনসিপি পাচ্ছে। স্বাদ এখন জামাত পাচ্ছে, এনসিপি পাচ্ছে, বিএনপিও পাচ্ছে, 3 দলই পাচ্ছে। আবার মাঠ পর্যায়ে চাঁদাবাজি বিএনপি করতেছে, মিনিমাম 90% চাঁদাবাজি বিএনপি করে মাঠ পর্যায়ে করতেছে। কিন্তু প্রশাসনে জামাত এগিয়ে আছে, প্রশাসনে কিন্তু জামাত বিএনপি সমান। আর এনসিপি হলো উপরে থেকে বাড়তেছে, মানে এই তদবির করেন, ওই তদবির করেন, আর বিভিন্ন পোস্ট দখল করে আছে জামাত বিএনপি। ঠিক আছে, যখনই বিএনপি ক্ষমতা আসবে, জামাতের কেউ থাকবে নাকি এনসিপির কেউ তখন যে সচিবালয়ে যে ধমক দিতে পারবে না তো। এই যে মজাটা এখন পাচ্ছে, এই মজা তো পাবে না। এখন এর মধ্যে মনে করেন আপনার জামাতের একটা খুঁটি আছে, যে আমার একটা দল আছে, তার একটা আছে। এনসিপির কি আছে? এনসিপি ডক্টর ইউনূস আছে। এখন ইউনূস ফেব্রুয়ারিতে ইলেকশন হবো, ওর তো রীতিমতো অধিক সঙ্গে পাথর হয়ে গেছে। এটা কি হলো? কিন্তু সেই পাথর হওয়ার সময়টাতে আমরা খুবই অদ্ভুত একটা ঘটনার মধ্যে দিয়ে গতকাল আমরা সবাই ছিলাম। সেটা হচ্ছে 5 শীর্ষ নেতা তাদের যেদিন জুলাই ঘোষণাপত্র এবং যেদিন আসলে বর্ষপূর্তি, যার জন্য তারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তারা কক্সবাজার বেড়াতে চলে গিয়েছেন তাদের তথ্য মতে। এনসিপির এই অবস্থান এবং মুস্তাফা ফিরোজ যেটা বলছেন যে এনসিপি তো আসলে সরকার যেহেতু এনসিপিকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, কাজেই এই সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। কিন্তু গতকালে তাদের এই ঘটনা, জুলাই ঘোষণা অনুষ্ঠানে না যাওয়া, এই সমস্ত কিছুতে তাদের যে নিশ্চুপ একটা প্রতিক্রিয়া, তাকে কি আসলে বোঝা যায় যে আসলে সরকারের প্রশ্রয় তারা পাচ্ছে? এটা অনেকটা চাইল্ডিশ আমার কাছে মনে হচ্ছে। তারা মনে করছে ঠিক আছে, আমাদের নেতাদের একটা অংশ তো আছে মূল জায়গায়, আমরা একটু এই ফাঁকে দিয়ে ঘুরে আসি। এবং তাদের 1 মাস ব্যাপী এই পদযাত্রাটা, এটা আসলে খুবই ছিল। সেই অর্থে তাসনিম যারা তো তার হাজব্যান্ড সাথে ছিল, বাকি ওরা ছিল, না গেলে পারতো। ওদের এই ম্যাচুরিটিটা এখানেই হলো যে একটা ম্যাচিউর দল আর ইম্যাচিউর দলের মধ্যে পার্থক্য। তারা সেই ম্যাচুরিটিটা মানে দেখাতে ফেল করছে। এটা একটা সাংগঠনিক শৃঙ্খলা। এবং এনসিপি কিন্তু আজকে তারা শোকজ করে বলছে 24 ঘন্টার মধ্যে
সবাইকে এসে কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন তারা এই কাজটা করলো। আর হতাশাটা তো আছে, তাদের তো প্রত্যাশার অনেকগুলো যে এইগুলি করতে হবে, কারণ তারা মনে করে একটা তারা বিপ্লব করছে, রেভলিউশন করছে, সুতরাং সব কিছু পাল্টে দিতে হবে, নতুন করে তৈরি করতে হবে। এই জন্য তারা নতুন সংবিধান চায়, সেকেন্ড রিপাবলিক চায়। কিন্তু আসলে যাদের কাছে চায় তারা তো আসলে মানে তারা তো আর অভ্যুত্থান করেনি, তারা তো বিপ্লব করেনি। তারা সুশীল সমাজ যার যার অবস্থায় ওই যে নিজ নিজের পেশায় আমরা সন্তুষ্ট এরকম টাইপের মানুষজন এসে তো করছে। তো ফলে ওদের সাথে ওই এটার মানে সিঙ্ক ঠিক মতন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, স্নেহ তাদের প্রতি আছে। এবং তরুণরা সামহাও মানে প্রথম কথা হলো যে তাদের এই উচিতই হয়নি, কারণ এটা তো তারা জানে যে তাদের সাংগঠনিক কাঠামোয় এই অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থানের একটা জোয়ারে হয়ে গেছে, সামনে তারা সাহসটা দেখাইছে। কিন্তু অভ্যুত্থানের পরে মানে 5ই আগস্টের পরে সবাই যার যার ঘরে চলে গেছে। ঘর চলে যাওয়ার পরে তাদের ঘরে তো আর কেউ নাই, ফলে অল্প যারা ছিল তাদেরকে নিয়ে করছে। তাদের মধ্যে আবার একটা অংশ এটাকে ব্যবহার করে সমন্বয়ক পরিচয়ে সারা দেশে যেভাবে বিএনপির কিছু বদনাম হয়েছে, তাদের বদনাম অল্প করেও ব্যাপকভাবে তারা বদনামের ভাগ হয়েছে, তার একটা শিকার তো তারা হয়েছে। সব মিলায় এনসিপি একটা নড়বড়ে অবস্থানের মধ্যে পড়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনসিপির সাথে বিরোধটা সরকারের মানে বিএনপির হবে না, মূলটা হবে হচ্ছে জামাতের সাথে। এবং এনসিপি আমার ধারণা যে তাদের স্ট্রাকচার অনুযায়ী তারা আসলে জামাতের সঙ্গে অবস্থান করবে না, তারা হয়তো বিএনপির দিকেই চলে আসবে। তাদের রাজনীতির যেই মানে ধারা বা তাদের আন্তর্জাতিক যেই রাজনীতির লিবারেল ডেমোক্রেসি প্র্যাকটিস করবে, তো তারা সেটাই তো কমিটমেন্ট, সেটা মিলবে বিএনপির সঙ্গে। তো ফলে জামাতের সাথে একটা তাদের ক্ল্যাশ তৈরি হবে, মানে ক্লাশ তৈরি হবে বিএনপি সহ আদার্স। এবং মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলি নিয়ে তো অলরেডি ডিফারেন্সটা একদম। কিন্তু মাসুদ কামাল, মুস্তাফা ফিরোজের এই উত্তরটা আপনাকে জানতে চাই। কিন্তু সবসময় এনসিপিকে বলা হতো জামাত ঘেঁষা দল, কারণ এনসিপির যখন কোনো আন্দোলনে কেউ আসতো না তখন বলা হতো জামাত এবং ছাত্র শিবির থেকে তাদের ওখানে লোক পাঠানো হয়েছে, এবং সেটার প্রমাণও পাওয়া গেছে। এবং বলা হয়েছে যে তাদের মধ্যে একটা সখ্যতার জায়গা আছে। আসলে এনসিপির সখ্যতা কাদের সাথে? আসলে তারা কি এরকম কোনো জোট বাঁধতে পারবে কোনো দলের সাথে? আমি কিন্তু মনে করি না যে তারা জামাত ঘেঁষা দল। জামাত বিভিন্ন জায়গায় তাদের লোকবল মানে শিবিরের লোকবল এনসিপি মিটিংয়ে গেছে, এটা আমি সন্দেহ করি। এবং এটা করার কারণও আছে, ওটা ছিল জামাতের রাজনীতি, পার্ট অফ দেয়ার পলিটিক্স। এনসিপিকে বড় করে দেখানোর জন্য না, তাদের পলিটিক্যালি এটা তারা একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছিল যে ওদেরকে বড় করে দেখাবো আমরা এখন। আবার যখন প্রয়োজন হয় নাই তখন আবার যায় নাই, যেমন শহীদ মিনারে যায় নাই তারা। এটা তাদের পলিটিক্স, কিন্তু মানে ওদেরকে ভালোবেসে গেছে তা না, কিন্তু তারা একটা বিকল্প কিছু তৈরি করার চেষ্টা করছে। তাদের পলিটিক্সটা কি, তারা চাচ্ছে যে বিএনপির প্যারালাল তাদেরকে দাঁড় করাতে চাচ্ছে। এবং এটা করাতে যে দেখবেন আপনার ওই সময়ে এনসিপি, কিন্তু এনসিপির মধ্যে যে কথা দিউ ভাই বললেন যে খুব ইন্টারেস্টিং, ওদের মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার স্যাপার আছে, বয়স তো কম। মানুষ তো ভাই খালি বই পড়ে শিখে না, মানুষ কিন্তু ঠেকে শিখে, অভিজ্ঞতা করে শিখে। যেমন এইবার তারা গেল ইয়েতে কক্সবাজারে, আগামীতে কোনো অনুষ্ঠানে কিন্তু এইভাবে যাবে না, ঠিকা শিখছে। তো ঠিকে শিখে ওরা অনেক কিছু শিখুক। আমি তো এই পার্টির ভালো চাই, এই পার্টির আগামীতে শক্ত হোক। ওরা কিন্তু শুরুতেই যে ঝামেলাটা করছে, ওদেরকে ঝামেলায় ফেলাই দিতে আসলে ইউনূস সাহেব নিজে। মানে এনসিপির যদি আপনি খুঁজেন, এনসিপিতে একবার হয়েছে কি, আমি যে কথা বলতেছিলাম যে ওরা করছে কি সবাইকে অ্যাটাক করছে, সবাইকে অ্যাটাক করে মনে করছে তো আমার সঙ্গে তো ইউনূস সাহেব আছে, আমার তো আর কাউকে লাগবে না। এখন সবাইকে অ্যাটাক করে আসলে ইউনূস সাহেব তো কারোর ধরো না, ইউনূস সাহেব ওনার জন্য। ইউনূস সাহেব বেসিক্যালি এনসিপির সবচেয়ে বড় ক্ষতিটা করছে ইউনূস সাহেব নিজে। কীভাবে করছে আমি বলি আপনাকে, এই যে ওরা যেখানেই যায় সেখানেই এই যে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, এটা দিয়ে কিন্তু মানুষের কাছে প্রমাণ করে দিছে যে অন্য 5টা রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির একটা ডিফারেন্সটা কী। এই ডিফারেন্সটা মানুষ ভালোভাবে নেয় নাই, একদম ভালোভাবে নেয়। এনসিপির কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করতো অথবা বলতো তোমাকে ধরাই দেবো, করছে তো চাঁদাবাজি তো অবাধ হয়েছে, এটা উনি হতে দিয়েছেন। এনসিপির সচিবালয়ে গেছে, এনসিপি না ঠিক ইয়াংরা গেছে, স্টুডেন্টরা গেছে, সচিবালয়ে গেছে, যাওয়ার পরে তদবির করছে, ওই তদবির করতে দেওয়া হয়েছে। যখন আপনি করতে দিবেন, ডিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের ভূমিকা ছিল, এটা সবাই জানে, করতে দেওয়া হয়েছে। তা আপনি যখন করতে দিয়েছেন আপনি, এতে কিন্তু সুনাম বাড়ে নাই, বরং এনসিপির প্রতি একটা প্রশ্রয় আছে সরকারের, সেটাই বলা হচ্ছে। এবং সরকার একটু